স্পিকিংটা তোমার 14-15 মিনিটের হলো, তারপরে কি হলো জানার আগে তুমি ঢোকা থেকে আমাদের অডিয়েন্সকে একটু গাইড করে দাও যে ফার্স্টে বিল্ডিং এ গিয়ে সামনে একটা রিসেপশন থাকবে। এক্সামিনার কি ফরেনার ছিলেন? না না, এক্সামিনার ফরেনার ছিল না, উনি আই থিঙ্ক সাউথ ইন্ডিয়া থেকে ছিল। টাইম ম্যানেজমেন্টটাই মেন আইএলটিএস এ, বীরভূম কি? হ্যাঁ, ও কিন্তু বীরভূমের মেয়ে। তুমি যদি গ্রামেও থাকো তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবেই, নাথিং ক্যান স্টপ ইউ। যদি তুমি, ওরা মানে কিচ্ছু অ্যালাউ করে না, লাইক আমি বিকজ আমি অনেক সিক ছিলাম না, আমি যেমন হ্যাঙ্কারচিপও নিয়ে গেছিলাম, বাট দে ডিডন্ট অ্যালাউ দ্যাট অলসো। জলের বটলে তোমাকে অ্যালাউ করছে না। Hi everybody, welcome to a new episode of EFA Spoken English Official. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর ইংলিশ প্র্যাকটিস করছো, আমাদের আইএলটিএস এর সিরিজগুলো ফলো করছো, প্রত্যেকটা লেসন। আজ খুব স্পেশাল এপিসোড নিয়ে তোমাদের জন্য আমরা চলে এসেছি। আজ তোমাদের সাথে রয়েছে মারিয়াম রহমান। অনেকেই মারিয়ামকে দেখে চিনতে পারছো। মারিয়ামের সাথে আমাদের আইএলটিএস এর একটা মক ইন্টারভিউ সেশন আমরা শুট করেছিলাম। যারা আমাদের এপিসোডস খুব সিরিয়াসলি ফলো করছো তারা তো জানোই যে আইএলটিএস এর ফুল সিরিয়াস কোর্স আমরা করাচ্ছি ইউটিউবে। ডে 1 থেকে শুরু করে আজ আমরা চলে এসেছি ডে নাম্বার 23। আর আজকের এপিসোডটা কিন্তু ভীষণ 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 স্পেশাল, তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং আর হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের এপিসোডে মারিয়াম তোমাদের সাথে ওর আইএলটিএস এক্সাম কেমন গেল, পুরো এক্সপিরিয়েন্সটা, তার সমস্ত খুঁটিনাটি ডিটেলস শুধুমাত্র আমাদের ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করবে আজকের এপিসোডে। তো চলো ঝটপট জেনে নিই মারিয়ামের থেকে ওর এই এক্সামের পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ওর কিরকম পরীক্ষা হলো, সবটা। লেটস স্টার্ট। So Mariam, heartiest congratulations to you for cracking your IELTS exam. Thank you so much. তোমাদের সবাইকে বলে দিই, মারিয়াম কিন্তু আমাদের ইফা ইংলিশ ফাউন্ডেশন একাডেমির স্টুডেন্ট। ও ফার্স্ট স্টার্ট করে বেসিক স্পোকেন ইংলিশ, কারেক্ট মারিয়াম? আই থিংক ফর 3 months। ইয়া, ও 3 মাসের একটা বেসিক স্পোকেন ইংলিশ কোর্স করে আর তারপরেই ও আমাকে বলে যে ম্যাম 1 মাসের মধ্যে আমাকে কলেজে যেতে হবে নিউজিল্যান্ডে, রাইট? and she needs to crack that IELTS interview exam. ঠিক আছে, আমাকে স্টার্টিংয়েই বলা হয়েছিল আমাদেরকে যে ও IELTS দিতে চায়, she is an aspiring candidate for IELTS, but আমি ভাবিনি বা আমাদের পুরো টিম আমরা ভাবিনি যে 1 মাসেরই আমরা টাইম পাবো ওকে প্রিপেয়ার করার জন্য। সো মারিয়াম, আমাদের প্ল্যান ছিল যে আমরা 3 months বেসিক করে তারপরে 3-6 months ডিপেন্ডস আমরা আইএলটিএস এর প্রপার ট্রেনিং এ চলে যাব। বাট দেন তোমার মানে তোমার ইউনিভার্সিটিতে আই থিংক কি হলো ব্যাপারটা তুমি বলো না। অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটির অফার লেটার চলে এসেছিল, সো আমাকে জলদি জলদি ওটা সাবমিট করতে হতো 17 নভেম্বরের মধ্যে। সো আই হ্যাড টু টেক দ্য এক্সাম ভেরি কুইকলি। সো মারিয়াম, তোমার কোন মানে কলেজ থেকে এই লেটারটা এসেছিল? আমার এসেছিল ইউনিভার্সিটি অফ ওতাগো থেকে, যেটা আমাকে 17th মধ্যে এখন সাবমিট করতে হবে। আমি করেও দিয়েছি যেহেতু রেজাল্টটা পেয়ে গেছি আমি, সো ওখান থেকে এসেছিল ফার্স্ট। কারেক্ট, দ্যাটস রাইট। ওকে, সো মারিয়াম, তোমার কোন দিনে আইএলটিএস পরীক্ষাটা ছিল? আমার আইএলটিএস ছিল 5th নভেম্বরে আফটার 1 PM। 5th নভেম্বর ছিল, দুপুর 1টার পরে ছিল। আর কোন সেন্টারে তুমি গেলে? এখানে কলকাতা একটাই সেন্টার আছে, ওটা হচ্ছে পার্ক স্ট্রিটে, তো ওখানে আমি গেছিলাম। পার্ক স্ট্রিটের সেন্টারে তুমি গিয়েছিলে। সেন্টারের নামটা কি? সেন্টারটা হচ্ছে ওটা হচ্ছে পার্ক স্ট্রিট পিএস আর্কেডিয়া সেন্ট্রাম, ওই বিল্ডিংয়ে 9th ফ্লোরে ওটা ছিল। ওকে, আর তো 1টার পরে তোমার এক্সাম ছিল, তুমি অনলাইন এক্সামটা দিলে নাকি তুমি অফলাইন দিয়েছো? আমি বুক করেছিলাম কম্পিউটার বেসড আইএলটিএস, অ্যান্ড ওরা আমাকে পাঠিয়েছিল 2 দিন আগে ওদের স্কেডিউলটা, স্পেশালি স্পিকিং স্কেডিউলটা। সো আমার রিডিং রাইটিং লিসনিং ছিল 1টা থেকে শুরু, আর আমার স্পিকিংটা ওরা পাঠিয়েছিল হবে সেই দিনই around 10:20. Yeah, so I reached there by around 9. Yeah, I
took that time, you know, like advanced time and মানে একটা থেকে তোমার রিডিং, লিসনিং, তারপর রাইটিংটা হলো, এটা কতক্ষণ হলো? it's around 2 hours 40 minutes 2 obviously. hours 40 minutes, yes, because there ওখানে আরো অনেক কিছু করতে হবে, লাইক রেজিস্ট্রেশন, অ্যান্ড ওরা অনেকক্ষণ তোমাদেরকে বসিয়ে রাখবে, একটু ওরা প্রিপেয়ার করবে সব কিছু, দেন তোমাদেরকে মানে স্টুডেন্টদেরকে অ্যালাউ করবে, সো একটু টাইম লাগে। এটার বিষয়ে আমরা ডিটেলে আরো জানবো। তো এই যে পরীক্ষাটা তোমার হয়ে গেল, এবার স্পিকিং টেস্টটা কটা থেকে ছিল? সেম ডেতে ছিল? হ্যাঁ, সেম ডেটে ছিল। ওটা ছিল আমার হয়েছিল অ্যারাউন্ড 10:25 থেকে স্টার্ট হয়েছিল। তো ওই 10:30 নাগাদ তোমার স্পিকিংটা স্টার্ট হয়ে গেল। ওটা কতক্ষণে তোমার এন্ড হলো? ওটা মোটামুটি 14-15 মিনিটই চলেছে। রাইট। তারপরে কি হলো? তারপরে আমি 1 ঘন্টা ব্রেক পেলাম, বিকজ আমাকে আবার ওখানে মোটামুটি 12টা। আচ্ছা, এই জায়গাটা একটু তোমায় থামাচ্ছি যে এই স্পিকিংটা তোমার 14-15 মিনিটের হলো, তারপরে কি হলো জানার আগে তুমি ঢোকা থেকে আমাদের অডিয়েন্সকে একটু গাইড করে দাও যে ফার্স্ট তুমি বিল্ডিং এ গেলে, তারপর কি হলো, প্রসেসটা কি? ফার্স্টে বিল্ডিং এ গিয়ে সামনে একটা রিসেপশন থাকবে, ওখানে গার্ড থাকবে, তো উনি পাসপোর্টটা নেবে অ্যান্ড ওর চেক করবে যে আপনার ডিটেলসগুলো সব, দেন ওরা মানে এক্সামিনারদেরকে দেবে, দেন ওরা সব ঠিকঠাক করে দেখে নেবে যে ক্যান্ডিডেট ঠিক আছে কি না, দেন একটুক্ষণ বসে থেকে তো যেমন আমার আগে আরও 3 জন ছিল, তো তারা আগে দিল এক্সাম, তারপরে আমার টার্ন আসলো অ্যারাউন্ড 10:20 or 25, তখন আমি গেলাম, তো ওটা হলো। দেন তারপরে ওটা মানে ওইখানে যে সিকিউরিটি গার্ড তোমার ডকুমেন্টস গুলো চেক করে নিল, বাস এইটুকুই ছিল? হ্যাঁ, ওটাই ছিল। আর আমার ওরা মানে কিচ্ছু অ্যালাউ করে না, লাইক আমি বিকজ আমি অনেক সিক ছিলাম, আমি যেমন হ্যাঙ্কারচিপও নিয়ে গেছিলাম, বাট দে ডিডন্ট অ্যালাউ দ্যাট অলসো, সো কিচ্ছু থাকা চলবে না, সব কিছু যাইনি। আমি যেমন ব্যাগ নিয়ে গেছিলাম আমার, বাট ওটা লকার থাকে ওখানে তুমি রাখতে পারো, তুমি কিটা নিয়ে যেতে পারো। রাইট। মানে ওর খুব ঠান্ডা লেগে গেছিল, চোখ দিয়ে জল পড়ছিল, এন্ড শি হ্যাড আ রানি নোজ অলসো, তো সর্দি কাশি, তো হ্যান্ডকারচিফও অ্যালাউড নয়। ওরা টিস্যু দেবে, ওখানে টিস্যু দেবে, টিস্যু, জল, সব দ্যাটস গুড। ওকে, জলও দেবে, বাট জলের বটলে তোমাকে অ্যালাউ করছে না যে জলের বটল। যদি তুমি ক্লিয়ার কোনো বটল নিয়ে যেতে পারো তাও ঠিক, বাট দেন ইউ ডোন্ট নিড টু, দে উইল প্রোভাইড ইউ লাইক আ ক্লিয়ার ওয়াটার বটল। তো সিকিউরিটি চেক হওয়ার পরে তারপরে তোমার নেক্সট স্টেপটা কি হলো? প্রথমে গিয়ে ওনারা ডাকবেন, ফার্স্টে ইনভিজিলেটরগুলো ভিতরের উনি ডাকবেন, দেন তোমার ফটো তোলা হবে আর তোমার সব কিছু চেক করা হবে, তোমার পাসপোর্টের সঙ্গে তোমার প্রোফাইল সব মেলানো হবে। আমাকে যেমন জিজ্ঞেস করেছিল যে তুমি জানে ওরা, বাট দেন কনফার্ম করার জন্য যে আমার নাম, আমার অ্যাড্রেস সব কিছু যে আমি জানি কি না, জাস্ট কনফার্মেশনের জন্য। সো ওটা হবে, দেন তারপরে তোমার ফটো তোলা হবে, দেন তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা 3 বার স্ক্যান করা হবে, ওরা স্ক্যান করবে, দেন তুমি একটু বসবে, ওরা দেন তোমাকে, যেহেতু আমার স্পিকিং টেস্টটা ছিল অ্যাকচুয়ালি ভিডিও কল অনলাইনে, এটা ছিল না, ফিজিক্যাল এক্সামিনার ছিল না ওখানে, তো সেজন্য আমাকে ফার্স্টে একটা জায়গা বসানো হলো, নিয়ে আমাকে সব কিছু এক্সপ্লেন করা হলো যে কি করে কি হবে, যেহেতু মানে সবাই অভ্যস্ত নয়, রুলসগুলো তোমায় বলে দেওয়া হবে, কি করে যেমন কিউ কার্ডটা কি করে অনলাইনে প্রোভাইড করা হবে, ওই সব জিনিসগুলো সব বলা হলো, ওরা ভালো করে এক্সপ্লেন করে দিল, দেন তোমাকে জিজ্ঞেস করলো তুমি প্রিপেয়ার কিনা, দেন তোমাকে পাঠিয়ে দেবে এক্সামিনারের কাছে, যেখানে একটা ল্যাপটপ রাখা থাকবে, ওখানে স্ক্রিনে এক্সামিনারটা থাকবে, এটা জুম কল ছিল একটা, তো ওখানে নিয়ে আমাকে ইনভিজিলেটরটা নিজে বসিয়ে দিয়ে এলো ওখানে, আর হেডফোনটা ভালো করে চেক করে দিয়ে চলে এলো যে উনি শুনতে পাচ্ছেন কি না, আমি ওনাকে শুনতে পাচ্ছি কি না ভালো করে, দেন তারপরে উনি চলে গেলেন ইনভিজিলেটরটা, দেন আমাকে আবার স্টার্ট করা হলো কোয়েশ্চেন এক্সামিনার। কারেক্ট। আই হোপ আমাদের অডিয়েন্স সবটাই শুনছেন এবং বুঝতে পারছেন। তো এবার আমার নেক্সট কোয়েশ্চেন হলো, ওই রুমে আর কেউ অফকোর্স ছিল না, রাইট? ইট ওয়াজ অনলি ইউ অ্যান্ড দ্যাট অনলাইন এক্সামিনার ওয়াজ দেয়ার, রাইট? এক্সামিনার কি ফরেনার ছিলেন? না, এক্সামিনার ফরেনার ছিল না, উনি আই থিঙ্ক সাউথ ইন্ডিয়া থেকে ছিল, হি ওয়াজ আ মেল এক্সামিনার, and also I would like to add one thing that
ওরা তোমাকে বলবে যে তোমার আইডি কার্ডটা, মানে উনি একবার দেখে নেবেন ইনভিজিলেটরটা, বাট এক্সামিনারকে একবার খুলে তোমাকে স্ক্রিনে মানে ক্যামেরার সামনে নিয়ে গেলে একবার শো করে দিতে হবে। তো সেটা উনি দেখে নেবেন নিজে থেকে, তারপরে তোমার এক্সামটা শুরু হবে। রাইট। সো স্পিকিং টেস্টে কি ধরনের রাফলি একটু আইডিয়া দাও, কিরকম কোয়েশ্চেন্স পড়লো তোমাকে? ওয়েল, ফার্স্টে তোমার নাম সব কিছু জিজ্ঞেস করবে, যেমন আমার নাম ফার্স্টে, দেন তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কোথায় থাকি না থাকি ওটা, দেন তারপরে একটু ডিসকাশনের পর হঠাৎ উনি লাইক ফিশ অ্যান্ড ফিশিং টপিকটা নিয়ে চলে গেল। তো ফিশ নিয়ে জিজ্ঞেস করেছিল যে ডু আই লাইক ইটিং ফিশ অর নট, অ্যান্ড তারপরে জিজ্ঞেস করেছিল যে ইন মাই কান্ট্রি ইজ ফিশিং ভেরি পপুলার, এইসব ছোটো ছোটো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল। আর হ্যাঁ, মানে তুমি যদি কিছু বলছো একটা জিনিস, যে তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে, কেন কি উনি মানে ডিপেন্ডস ফ্রম এক্সামিনার টু এক্সামিনার, বাট উনি যেমন আমাকে একটু কোয়েশ্চেন করেছিল যে ওয়াই, মানে আমি যদি কিছু আমি যেমন বললাম যে আই ডোন্ট লাইক ফিশিং, so he asked me why, so I had to tell him that I didn't like, I never tried fishing, so I don't know exactly, so you have to explain a little bit. তারপরে তুমি হয়ে যাবে কিছু আরেকটু কোয়েশ্চেন ওই অ্যাড করে, দেন তারপরে হয়ে গেল, দেন তুমি মুভ করলে রাউন্ড পার্ট 2 তে। হ্যাঁ, পার্ট 2 তে কি রকম মেইন জাস্ট কি কোয়েশ্চেনটা ছিল, কিসের উপর? আমার কোয়েশ্চেন ছিল যে আমি এমন কিছুর জন্য কথা বলতে হবে আমাকে যেটা আমি শিখেছি অনলাইনে। তো ওটা ছিল, আর সাব কোয়েশ্চেন ছিল কটা। তো আমি ওই একটা আমি মনে হয় বলেছিলাম যে আমি অনলাইন ইউটিউব ভিডিওস দেখে স্কিন কেয়ারের ব্যাপারে জেনেছি অনেক কিছু, ওই সবই আমি বলেছিলাম প্রায় 2 মিনিট ধরে। কারেক্ট। আর নেক্সট হচ্ছে রাউন্ড 3 তে, পার্ট 3 তে কিরকম কোয়েশ্চেন্স হলো? পার্ট 3 তে উনি সব অনলাইন রিলেটেড কোয়েশ্চেন ছিল, যেমন ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন ছিল যে তুমি রেকমেন্ড করেছিলে কি না আমি যেটা শিখেছি বা যে ইউটিউব চ্যানেল থেকে শিখেছি, ওটা ফার্স্টে করলো যখনই আমি থামলাম 2 মিনিটের পর। তারপরে উনি অ্যাড করলেন যে চিলড্রেনদের কি শেখা ভালো, তারপরে তুমি কেন মনে করো যে অনেকজন স্ক্রিন দেখা পছন্দ করে না, ওইসব কিছু ওই রিলেটেডই টপিক থাকবে, সব কোয়েশ্চেন ওই তোমার কিউ কার্ড রিলেটেড। ইয়েস। তো আমাদের যারা ভিডিও দেখছো তোমরা বুঝতে পারছো, ঠিক এই প্যাটার্নেই কিন্তু আমরা পাচ্ছি স্পিকিং টেস্টে, যেরকম ট্রেনিং আমরা তোমাদেরকে দিচ্ছি, মানে রাউন্ড 2 থেকে রাউন্ড 3টা রিলেটেড, যেটা অনলাইন ডিসকাশন হলো, সো ইট উইল বি কোয়েশ্চেন্স রিলেটেড উইথ দ্যাট টপিক, রাইট? আর পার্ট 1 এ তো বেসিক ইন্ট্রোডাকশন টাইপের কোয়েশ্চেন্স থাকবে। ভেরি গুড। এখানে একটা বক্তব্য হচ্ছে, মারিয়াম আমায় বলছিল যে এক্সামিনার প্রায় সময় ওকে ওয়াই ও যে কিছু বলছে ওয়াই এরকম করছিল, which was a bit disturbing for her, correct? Yeah. হ্যাঁ, এখানে জানো তো এটা কি হয়, কারণ আইএলস এ অনেক সময় তো স্টুডেন্টসরা একটা সেট প্যাটার্ন জানে, আচ্ছা হোম টাউন, ওয়েদার এগুলো বলতে হবে, তো অনেক সময় লোকে মুখস্থ করে যায়। এবারে যখন তুমি মুখস্থ করে যাচ্ছ সেটা দেখার জন্য কিন্তু ওরা ওয়াই কোয়েশ্চেনটা করে দেয়, so that you have to now elaborately explain, you have to give your reasoning, মানে জাস্ট মুখস্থ করে তুমি ম্যানেজ করতে পারবে না if you can't answer that why thing, you know. So just to test कि তুমি really কথা বলতে পারো কি না, it's a language testing exam, so ওইটা দেখার জন্য যে তোমার স্পিকিং এবিলিটি রিয়েলি আছে না তুমি মুখস্থ করে এখানে ম্যানেজ করছো, that's why they do that sometimes. ওকে, তো এই এক্সামটা আমাদের হয়ে গেল, তারপর কি হলো? আরেকটা জিনিস আমি অ্যাড করবো যে আমার যেমন ফার্স্টে একটু কনফিউশন ছিল স্পিকিং নিয়ে, যে আমার কিউ কার্ডটা 1 মিনিট ধরে থাকবে না 3 মিনিট ধরেই থাকবে স্ক্রিনে। তো আমি যেমন ফার্স্টে ইনভিজিলেটরটাকেও জিজ্ঞেস করেছিলাম, উনি ঠিক বলতে পারলেন না, বিকজ উনি বললেন যে আমি অত জানি না এটার ব্যাপারে, কিন্তু ওটা মোটামুটি 2 মিনিট ধরে থাকবে, কিন্তু আমারটা পুরো 3 মিনিট ধরেই ছিল, পুরো যতক্ষণ না আমার পুরো পার্ট 2টা শেষ হচ্ছে, পুরো স্ক্রিনেই ছিল। ইয়েস অ্যাকচুয়ালি এটা পুরোটাই থাকার কথা, কারণ কি হয় তোমার পুরো 3 মিনিট মানে 1 মিনিট ছিল না থ্রু আউট ছিল? হ্যাঁ 3 মিনিট, মানে 1 মিনিট তো আমাকে প্রিপেয়ার টাইম হচ্ছে প্রিপারেশনের জন্য, আর 2 মিনিট তুমি কথা বলছো না থ্রু আউট ছিল, তো এক্স্যাক্টলি থাকারই কথা। কারণ দেখো অফলাইন এটা আমরা করিয়েছি আমাদের ইউটিউবে, আর ক্লাসে তো করাতেই থাকি, সেটা হচ্ছে যে
তুমি যে 1 মিনিটটা টাইম পাচ্ছ, মানে ফার্স্টে তোমাকে এক্সামিনার যে আছে আইডিয়াটা দিয়ে দেবে যে কোয়েশ্চেন, মানে যেটা পার্ট 2 এর যে কোয়েশ্চেন সেটা এক্স্যাক্টলি কি, ব্রড আইডিয়াটা দে উইল গিভ ইউ, ওকে, সাব পার্টস ছাড়া বললাম। এইবারে দে উইল হ্যান্ড ওভার দ্যাট পেপার। যদি তুমি অফলাইন যাও তো তোমার হাতে পাচ্ছ, আর অনলাইনে তুমি স্ক্রিনে পাচ্ছ। এবারে আমি কি শিখিয়েছিলাম তোমাকে, সে যেই 1 মিনিট পাচ্ছি সেখানে আমি নোট ডাউন করছি আমার পয়েন্টসগুলো, কারেক্ট? পয়েন্টসগুলো একটা ওয়ার্ডে কি দুটো ওয়ার্ডে আমি নোট ডাউন করছি। তারপর আমাদের 1 মিনিট যখন শেষ হয়ে গেল, ঠিক আছে, তারপর আমাদের 2 মিনিটে আনসার করতে হচ্ছে। 2 মিনিট যখন আমি এবার আনসার করা শুরু করেছি, আমি যে কি নোট ডাউন করলাম বা কি কোয়েশ্চেনটা ছিল আমি দেখতেই পারি, তাই তো আমি ওখানে লিখেছি পয়েন্টসগুলো, সো দ্যাট আই ক্যান রেফার। সো ওটা আমার থেকে ওরা নিয়ে নিতে পারবে না, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। দ্যাট শুড বি উইথ মি সো দ্যাট আই ক্যান see what I've written and what are the points, what's the question, you know, and only when it's done, তোমার আনসার হয়ে গেল, 2 মিনিট টাইম আপ, ইউ স্টপ, তখন ওটা তোমার থেকে নিয়ে নেবে, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, ওকে? সো আচ্ছা, আমাদের স্পিকিং এক্সাম হয়ে গেল। এইবার মারিয়াম, স্পিকিং এক্সামের পরে কি হলো? স্পিকিং এক্সামের পরে আমার 1 ঘন্টার মতন ব্রেক ছিল, কারণ কি আমার 11টা নাগাদ আমি বেরোলাম ওখান থেকে। তো তারপরে আমি 1 ঘন্টা আমি বাইরেই কাটালাম বিল্ডিং থেকে বেরিয়ে ওখানে, বিকজ তোমার লাঞ্চ তোমাকে ওখানে করতে হবে, না ছাড়া নিয়ে যেতে হবে, কিছু একটা করতে হবে, বিকজ আমি আবার যেহেতু 1টা থেকে 4টে অবধি টানা এক্সাম দিতে হবে। তো আমি যেমন লাঞ্চ নিয়ে গেছিলাম, দেন ওখানেই ছিলাম কিছুক্ষণ, দেন আবার আমি 12:15 আসতে বলেছিল ওরা, কিন্তু আমি গেছিলাম 12টার সময়, আর বাকি সবাইও 12টায় চলে গেছিলো। তো তার আগে আমি ওখানে গেলাম, দেন আবার একটু মানে পাসপোর্টটা একটু দিতে হয় তোমাকে, দেন আবার ওই জিনিসপত্র রেখে নিয়ে এক্সাম তোমাকে নিয়ে যাবে ভিতরে, নিয়ে ওখানে একটা বড় একটা রুম থাকবে অনেকজন বসার জন্য, তো সবাইকে বসাবে ওখানে কিছুক্ষণ। ওখানে একটা বড় টিভি ছিল, যেমন একটু এক্সপ্লেন করার জন্য যে কম্পিউটার বেসড এক্সামে কেমন কি হয়, মানে একটা ভিডিও চলছিল যেখানে বলছিল যে তুমি কি কি করতে পারো কম্পিউটার বেসড এক্সামে, লাইক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো, কি করে ইউজ করতে পারো, হাইলাইট করতে পারো, ওই সব চলছিল। দেন তারপরে একটা ইনভিজিলেটর এলো, উনি সব এক্সপ্লেন করলেন যে তুমি কিছু অ্যালাউড নয় নিয়ে যাওয়া ওখানে, তুমি একদম খালি কোনো কিচ্ছু নিয়ে গেলে হবে না, চিটিং করলে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, তুমি হয়তো 2 বছর এক্সামই দিতে পারবে না, ওই সব বলছিল, সব বলে দিচ্ছিল গাইডলাইন্স অ্যান্ড অল। তো তারপরে আমাদেরকে বলে দেওয়া হলো যে তোমরা ওইদিকে ওয়াশরুমে যেতে যাও, এখন তো চলে যাও, কেন কি তারপরে মানে অ্যালাউ করবে ওরা, বাট লিসনিংয়ে যেমন তোমার অ্যালাউ নেই যাওয়া, কিন্তু তোমার রিডিং রাইটিংয়ে যেতে হবে, কিন্তু এটা তোমার নিজের টাইম থাকবে, তুমি নিজের টাইম রিস্ক নিয়ে তোমাকে যেতে হবে, ওরা বাড়তি টাইম দেবে না এর জন্য। তো সেই জন্য তারপরে সবাই যখন চলে গেল রুমে, নিয়ে তোমাকে রুমে ঢুকেই তোমাকে আগে ফার্স্টে একবার পাসপোর্টটা দেখিয়ে চেক করতে হবে, ওরা মিলিয়ে নেবে তোমার মুখের সঙ্গে, আর একটা ক্যামেরা থাকবে বড়, ওখানে একবার তোমার সাইড প্রোফাইল সব চেক করে, তারপর আবার ইন্ডেক্স ফিঙ্গার স্ক্যান করে, দেন আবার বসতে হবে। তোমার পাসপোর্টে গার্ডটা একটা নাম্বার চিটিয়ে দেবে, যে ওখানে আমার যেমন A2 ছিল, মানে তোমার নাম্বার যেখানে তুমি বসবে এক্সাম দিতে, তোমার ক্যাবিনের নাম্বার, তো আমার যেমন A2 ছিল, ওখানে আমি নিয়ে গিয়ে ওদেরকে দেখালাম, নিয়ে ওরা আমাকে A2 দেখালো, A2 কোথায়, ওখানে বসলাম আমি। তো ওটা পরপর ছিল, আর তুমি মানে পুরো গার্ড দেওয়া আছে, তো তুমি কাউকেই কিছু দেখতে পাবে না, ইটস নট লাইক তুমি তোমার পাশের জনের কম্পিউটার দেখতে পাবে, ওটাও অ্যালাউ নয়। তো সেই জন্য পুরো গার্ড করা আছে, ওখানেই তোমার সব কিছু পাসপোর্ট রাখার হোল্ডার থাকবে, তারপরে ওয়াটার বটল, ওরা পেন পেপারও দেবে তোমার নোট ডাউন করার জন্য, কিন্তু ওরা বলে দেবে যে তোমার এটা যেহেতু কম্পিউটার বেসড এক্সাম, তো তোমাকে ওখানে কিছু না লিখতে, কেন কি বাড়তি টাইম তোমাকে দেওয়া হবে না অ্যান্সার ট্রান্সফার করার জন্য, তো সেগুলো সব বলে দেওয়া হয়েছিল, আর এগুলো সব হয়েছিল। অ্যাবসলিউটলি। সো আই থিঙ্ক খাবারটা নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এতটা একটা ইলাবোরেট এক্সাম, 2 hours 40 minutes, সো আই থিঙ্ক খালি পেটে একদম দিতে যেও না, খাবার সবাই সাথে করে নিয়ে যাবে, ভালো করে খেয়ে নেবে, ওয়াশরুমের কাজ সমস্ত কমপ্লিট করে একদম ফুল ফোকাস নিয়ে এক্সাম রুমে কিন্তু তোমরা বসবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে?
সো নেক্সট এবার আমাদের এক্সাম স্টার্ট হলো। এক্সাম চলাকালীন তোমার কোনো প্রবলেমস তুমি ফেস করেছিলে কি? একটা জিনিস যে আমি যেহেতু কম্পিউটার বেসডের জন্য প্রিপেয়ার করছিলাম, তো আমি আমার ল্যাপটপ ইউজ করে টাইপিং সব করতাম, বাট ওদের যেহেতু লাইক কিবোর্ড যেটা হয় মানে কম্পিউটারের কিবোর্ড, সো ওটা একটু লাইক ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট, সো একটু বড়ও ছিল আর একটু হার্ড টু প্রেস, মানে কিজগুলো অনেক হার্ড ছিল, তো তোমাকে অনেক জোরে টিপতে হতো, ইয়ে করতে হতো। তো সেই জন্য একটু তোমার একটু ওগুলো একটু মাথায় রাখতে হবে যে ওগুলোতে একটু প্রবলেম হতে পারে, যেমন আমার একটু টাইপিং স্পিড একটু স্লো হয়ে গেছিলো সেই জন্য। তো আর তারপরে আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো অলরেডি, তো সেই জন্য আমার একটু মেনটেন করতে হচ্ছিলো, এসির হাওয়া অনেক আসছিলো, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো আমার। বাট তার না ছাড়া ওনারা মানে সব কিছু গাইড করে দিচ্ছিলো, তো কোনো প্রবলেম ছিল না, ওরা লাইক অনেক ভালোভাবে গাইড করছিল। রাইট রাইট। সো একটু আইডিয়া দাও আমাদের স্টুডেন্টস ফ্রেন্ডস ফ্যামিলি ইউটিউব দর্শকদের যে কি ধরনের তোমার লিসনিং রাউন্ডটা কীরকম গেল, স্পিকিং তো বললে, রিডিং রাইটিং। আর লিসনিংটা খুব ভালো গেছিলো আমার, কারণ কোশ্চেন অনেক ইজি ছিল, তোমাকে বাস একটু ভালো করে ডিস্ট্র্যাক্ট না হয়ে ভালো করে শুনতে হবে। অ্যান্ড তারপরে রিডিংটা যখন এলো তখন আমি চেষ্টা করছিলাম যে সব কিছুই টাইমে কমপ্লিট করা, বাট যেহেতু আমার ঠান্ডাটাও লেগেছিলো, তো সেই জন্য একটু কমপ্লিকেটেড হয়ে গেছিলো টাইমটা ম্যানেজ করা। কিন্তু ওর চোখে জল আসছিল বারবার, তোমার টিস্যু তখন দিল তো? ওনারা দিল, তো তখন একটু কমপ্লিকেটেড হয়ে গেছিলো, বিকজ তোমাকে একটু টাইমটা ভালো করে মানে তোমাকে ভালো করে মানে একটু টাইম ওয়েস্ট না করে সবসময় পড়ে যেতে হবে, তো সেই জন্য একটু কমপ্লিকেটেড হয়ে সেই জন্য ওই জন্য ওয়াশরুমটা আই থিঙ্ক আগেই একদম রেডি হয়ে অনেকজন যেমন যাচ্ছিল, বাট খুব ডিফিকাল্ট বিকজ টাইম ম্যানেজমেন্টটাই মেন আইএলস এ, ইউ নো, কি ওই টাইমের মধ্যে অতগুলো শেষ করা, ফিনিশ করা, বিকজ IELTS একাডেমিকে ইউ আর গেটিং 3 passages and these are very lengthy passages, খুবই ডিফিকাল্ট। যেটা IELTS জেনারেলি কি হয়, দে আর গেটিং ইজি প্যাসেজেস, 5টা পায়, বাট দ্যাটস মাচ ইজিয়ার। একাডেমিকে কিন্তু খুবই ইন্টেন্স থাকে, সো ওখানে কোনোভাবেই 1 সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। এনিওয়ে, এবার আসি রাইটিংয়ে টাস্ক 1 আর টাস্ক 2। আগে আমাকে বলো টাস্ক 2তে কি ধরনের এসে এসেছিল? টাস্ক 2তে ডিসকাশন এসেছিল, যেটা ছিল গভর্নমেন্ট, ইফ গভর্নমেন্ট শুড প্রোভাইড the like healthcare and also the education fees or not for public, এটা ছিল, and it was a discussion based question, like you have to give your always discussion based, always remember the essay টা discussion based ই থাকবে। তোমাকে দুটো পয়েন্ট অফ ভিউই ডিসকাস করতে হতো, তারপরে তোমার ওপিনিয়ন দিতে হতো যে তুমি কোনটার সঙ্গে এগ্রি করছো কোনটার সঙ্গে। রাইট। আর টাস্ক 1টা খুব ট্রিকি হয়ে গেছিল, এটা খুব মজার, দেখো কি হয়ে গেছে ওর সাথে। টাস্ক 1-এ কি হয়েছে বলো? টাস্ক 1টা ছিল আমার ফার্স্টে দুটো পাই চার্ট ছিল আর নিচে একটা বার গ্রাফ ছিল, তো একটা কোশ্চেন রিলেটেডই ছিল কিন্তু একটু বেশি কমপ্লিকেটেড ছিল, মানে বার গ্রাফ পাই চার্ট সব একসাথেই চলে এসেছে, একটা কোশ্চেনের ভেতরেই চলে এসেছে। ফাইন। So this was about the whole your exam experience, right? তারপর তো হয়ে গেল পরীক্ষা, তারপর আর কি আছে? আর কিছু জানতে হবে? নেক্সট কি? একটা জিনিস যে আগে যেমন আমি জানি যে আগে যেমন ওরা দুটো এক্সাম আলাদা আলাদা দিনে করতো, লাইক স্পিকিংটা আর এটা, তখন একটু আই থিঙ্ক লোকেদের ডিফিকাল্টি হতো, দুবার যেতে হতো অত দূর, যদি কেউ অনেক দূর থেকে ট্রাভেল করতে অনেকে হোটেল বুক করে থাকতে হতো, ইটস ভেরি ডিফিকাল্ট। এখন যে একসঙ্গে নিয়ে নিচ্ছে ওটা অনেক আই থিঙ্ক অনেক বেটার। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুরকমই হয়, বাট আজকাল মোস্টলি একই দিনে নিয়ে নিচ্ছে। এখন এই যে অনলাইন এক্সামটা আরো পপুলার হচ্ছে, ওই যে ভিডিও কল জিনিসটা, আমি সেটাই জানতে পারলাম। So congratulations Mariam that you have cracked this exam and you will be able to now chase your dreams, তাই না? এবারে ওর কাজ হচ্ছে ও এখন ইউনিভার্সিটি সিলেক্ট করছে যেখানে ওর সাবজেক্ট কম্বিনেশনস গুলো ওর মনের মতো পায়। আসল কাজ হয়ে গেছে, ও যেতে পারবে নিউজিল্যান্ড। আর তোমার ইফার সাথে আমাদের সাথে অ্যাসোসিয়েশনের একটু এক্সপিরিয়েন্সটা বলো। আর তুমি কোথা থেকে এসছো? ও কিন্তু আই থিঙ্ক বীরভূম, কি? হ্যাঁ, ও কিন্তু বীরভূমের মেয়ে। তো তোমরা যারা ধরো বীরভূম বলো বা মেদিনীপুর বলো, মানে যারা টাউনের বাইরে থাকো, ধরো গ্রামে থাকো,
তারা কিন্তু একদমই ভয় পাবে না। তুমি যদি গ্রামেও থাকো বা আউট অফ টাউন, মানে যেখানেই থাকো, ছোট শহরে থাকো, তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবেই। নাথিং ক্যান স্টপ ইউ, যদি তুমি কারেক্ট একটা গাইডেন্স পাও আর তোমার মধ্যে যদি সেই খিদেটা থাকে যে আমি কিছু করে দেখাবো, ঠিক না? তো মারিয়াম বলো, তোমার তো স্টার্টিং এ খুবই তুমি নার্ভাস ছিলে ফার্স্টে। হ্যাঁ, আমি ভেবেছিলাম না মানে এতটা ভালো করতে পারবো, বাট ঠিক আছে, করে নিয়েছি, অনেক চেষ্টা করেছি। আর ইফার থেকে অনেক হেল্প পেয়েছি আমি, ওনারা ভালো করে গাইড করেছেন আমাকে, সো আমি অনেক গ্রেটফুল। আমরা সেন্টেন্স, থ্যাংক ইউ সো মাচ মারিয়াম, একদম সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমরা স্টার্ট করি। আর একটু অডিয়েন্সকে বলে দাও, আমরা কিন্তু টিপিক্যাল টেক্সচুয়াল কিছু করাই না, তাই না? একদম না। লাইক আমি ফার্স্টে স্পোকেন ইংলিশ শিখে দেন তারপরে আইএলটিএস মুভ করেছি, তো এটা অনেক হেল্পফুল ছিল। ফার্স্টে তোমার বেসিকটা তুমি স্ট্রং করে নাও, দেন তারপরে তুমি এক্সামের জন্য প্রিপেয়ার করো, অনেক অনেক কাজে দেবে। ইয়েস, আর আমরা কিন্তু বই দেখে করাই না, এটা একটু বলে দাও অডিয়েন্স। না, বই একদমই না, তো এগুলো বই দেখে হয়ও না, এগুলো বই দেখে আমরা রকম টেন্স মুখস্থ করে নাও, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করে নাও, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এবারে কি করবে, ডাজ করে দাও, এরকম না। পুরো প্যাটার্নটাই কিন্তু আমাদের খুব সায়েন্টিফিক, খুব ইজি, পুরোটাই এক্সক্লুসিভ। ইয়েস মারিয়াম, ফার্স্ট পয়েন্ট থেকে কিন্তু সেন্টেন্স তোমার কারেক্ট হয়ে যাচ্ছে, আর পুরো তুমি কারেক্ট বলতে পারছো, তোমার গ্রামাটিক্যাল মিস্টেকস আর হবে না। অথচ আমরা গ্রামার মুখস্থ করাই না, কারণ কোনো ভাষা মুখস্থ করে হয় না। ইংলিশ যেমন একটা সাবজেক্ট, একটা ল্যাঙ্গুয়েজও বটে। দেখো, ফিজিক্স দিয়ে, ম্যাথস দিয়ে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে না, কারণ ফিজিক্স, ম্যাথস এগুলো তো সাবজেক্ট। হাউ ক্যান ইউ টক অর রাইট, হাউ ক্যান ইউ এক্সপ্রেস ইয়োরসেলফ? বাট ইংলিশ বলো, বাংলা বলো, এগুলো হিন্দি, ফ্রেঞ্চ, জার্মান, এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ প্লাস সাবজেক্ট। এখন যদি আমি কাউকে বাংলাটা শেখাতে চাই, আর আমি যদি বলি বাবা পুংলিঙ্গ, মা স্ত্রীলিঙ্গ, মামার যুক্ত বাড়ি, সন্ধি, একটাম, এক বচন, দশটাম, বহুবচন, আম খাওয়া, ক্রিয়া, ক্রিয়ার ভাগ, ভাগের ভাগ, মানে সন্ধি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ইটস গোয়িং টু বি ভেরি মেকানিক্যাল, ভেরি ডিফিকাল্ট। সো ইটস আ সাবজেক্ট প্যাটার্ন, তাই না? ব্যাকরণ মুখস্থ করলে ঠিক আছে, বাট ফর ল্যাঙ্গুয়েজ আমায় বলতে হবে মামাজি কা जो घर है उसको मामार बाड़ी बोलते हैं, ना कि मामार যুক্ত বাড়ি। So our entire process is very different and very easy, right Mariam? I agree, I completely agree. Okay Mariam, congratulations. Wish you the very best for all your upcoming endeavors in life. Thank you so much. God bless.